Good afternoon, ma'am. আচ্ছা, স্ক্রিনটা কি ভিজিবল? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. Yes, ma'am. দেখো তো এবার কি ঘুরে গেল সোজা আছে? Yes, ma'am. এবার না ঠিক ম্যাম, আছে। ঠিকই আছে ম্যাম, ঠিকই আছে। সোজা আছে না ঘুরে গেছে? না ওকে ম্যাম, ওকে ঠিকই আছে। ওকে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা ওই আগের দিন রিমেডিয়াল ক্লাসে যতদূর করেছিলাম তারপর থেকে কন্টিনিউ করছি ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস। তো আজকে পিপিটি ফর্মে পড়ছি না, ওই জন্য একটু হয়তো জিনিসগুলো একটু তোমাদের একটু হয়তো অসুবিধা হবে, একটু কোঅপারেট করো আমার সাথে। তো কালকে সরি আগের ক্লাসে আমরা যতদূর করেছিলাম দ্যাট ওয়াজ আপ টু দিস স্লাইড, রাইট? ইউনিটস, Yes, ডাইমেনশন ma'am. অ্যান্ড মেজারমেন্ট, মেজারমেন্ট গুলো কিভাবে আমরা বার করব, কোনো একটা ফিজিক্যাল এন্টিটি যদি ডিরাইভড ফিজিক্যাল এন্টিটি দিয়ে দেওয়া হয়, তো সেই ডিরাইভড ফিজিক্যাল এন্টিটি গুলোকে কিভাবে আমরা করেসপন্ডিং বেসিক বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল এন্টিটির টার্মসে ভাঙবো, তাদের ইউনিটস গুলো কিভাবে পাবো এবং ডাইমেনশনস গুলো কিভাবে পাবো, সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো আরেকবার আমি বলে দিচ্ছি যে আমাদের যদি কোনো ডিরাইভড এন্টিটি দেয়া থাকে, তো তার করেসপন্ডিং ইউনিটস এন্ড ডাইমেনশনস যদি আমাদেরকে বার করতে বলা হয়, দেন দ্য ফার্স্ট স্টেপ ইজ রাইট ডাউন দ্য করেসপন্ডিং ফর্মুলা। ফিজিক্সের ফর্মুলা বলতে আমরা যা বুঝি, ফার্স্টে সেটাকে করতে হবে, লিখতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে সেই ফর্মুলাটাকে ততক্ষণ আমরা ভাঙতে থাকবো। ফর্মুলাকে ভাঙতে থাকবো মানে, ধরো আমরা অ্যাক্সিলারেশনকে পেয়েছি ভেলোসিটি বাই টাইম, তাহলে ভেলোসিটিরও একটা ফর্মুলা আছে, সেইটাকেও আমরা তখন ভাঙবো। তো আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে যে ফিজিক্যাল এন্টিটিটা দেওয়া হয়েছে তাকে আমরা ফর্মুলা লিখবো। নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ 2 হচ্ছে সেই ফর্মুলাটা আমরা ততক্ষণ ভাঙতে থাকবো যতক্ষণ না ফর্মুলার ভেতরে যে কন্টেন্ট গুলো আছে দোজ আর অল বেসিক এন্টিটিস। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এরপরে থার্ড পয়েন্টে গিয়ে আমরা দেখব যে যদি আমাদেরকে ইউনিটস বার করতে দেয়, তো আমরা কি করব তখন? ওই যে বেসিক এন্টিটি টার্মসে আমরা ডিরাইভড এন্টিটিটাকে লিখলাম, সেই বেসিক এন্টিটিগুলোর করেসপন্ডিং ফর্মুলাগুলো আমরা সরি করেসপন্ডিং ইউনিটসগুলো যদি আমরা লিখে দিই, দেন উই উইল গেট দ্য করেসপন্ডিং ইউনিট অফ দ্য ডিরাইভড এন্টিটি। আর যদি তাদের করেসপন্ডিং ডাইমেনশনগুলো লিখি, দেন উই উইল গেট দ্য ডাইমেনশন অফ দ্যাট ডিরাইভড এন্টিটি। এই ছিল আমাদের বেসিক ফান্ডা। এই জিনিসটা নিয়ে আমরা বেশ মানে এর আগেও ক্লাসে আমরা ডিসকাস করেছি, এবং এর আগের ক্লাসটাতে যেটাতে আমরা রিপিট ক্লাস করছিলাম সেটাতেও আমরা এই জিনিসগুলো কিভাবে কি করে না করে স্টেপগুলো আলোচনা করেছি এবং কিছু এক্সাম্পলের সাহায্যে দেখিয়েছি। এইবার আমরা ডাইমেনশনটা নিয়ে আরেকটুখানি ভালো করে পড়ব। ডাইমেনশন পড়তে গেলে আমাদের ফার্স্টে যেটা পড়তে হবে সেটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি, যার বাংলা হচ্ছে সমমাত্রার সূত্র। তো ডাইমেনশনাল হোমোজিনিটি বা সমমাত্রার সূত্র, এই নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এই সূত্রটা হচ্ছে
এমন একটা সূত্র যাতে নাকি মাত্রাটাকে সমান করা হয়। মাত্রা মিন্স ডাইমেনশনটাকে সমান করা হয়। কিসের ডাইমেনশন সমান করা হয়? না, কোনো একটা ইকুয়েশন আমাদের দিয়ে দেওয়া হবে, সেই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে কিছু এন্টিটি থাকে, রাইট হ্যান্ড সাইডে কিছু এন্টিটি থাকে। তো আমাদের এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের এন্টিটি গুলোর ডাইমেনশন গুলোকে সেম করতে হবে। ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি যে সমমাত্রার সূত্র বা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। এই কনসেপ্টটাকে মাথায় রেখেই আমরা এই প্রিন্সিপালটা স্টেট করতে পারি। প্রিন্সিপালটা কি বলছে? না বলছে in any valid physical equation the dimensions of the fundamental quantities are same in each and every term on either side। মানে কোনো একটা ইকুয়েশন, ভ্যালিড ফিজিক্যাল ইকুয়েশন, সেই ইকুয়েশনটা তখনই ভ্যালিড হবে। ইকুয়েশন বলতে আমরা কোনগুলো বুঝি? না, রাইট হ্যান্ড সাইডে কিছু এন্টিটি রয়েছে, লেফট হ্যান্ড সাইডে কিছু এন্টিটি রয়েছে, অ্যান্ড দে আর রিলেটেড বাই আ ইকুয়ালিটি সাইন। তোমরা অনেক সময় দেখবে কিছু রিলেশনস আছে যেগুলো নাকি ধরো প্রপোর্শনালিটি বা গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল টু, এই ধরনের জিনিসপত্র দিয়ে লেখা থাকে। দোজ আর নট ইকুয়েশনস। তো আমাদেরকে এই ডাইমেনশনাল হোমোজেনিটির যে প্রিন্সিপালটা, সেটা কিন্তু ভ্যালিড হবে অনলি ফর ইকুয়েশনস, নট ফর উইথ আদার রিলেশনস। ঠিক আছে? তো এই ডাইমেনশনাল হোমোজেনিটির তাহলে মেন বক্তব্যটা হচ্ছে যে কোনো একটা ইকুয়েশন যদি দিয়ে দেওয়া হয়, সো ফার্স্ট কন্ডিশন ইউ শুড রিমেম্বার দ্যাট ইট শুড বি অ্যান ইকুয়েশন টু অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। এইটা কিন্তু কথাটা মানে এই প্রিন্সিপালের মধ্যেই ছোট্ট করে স্টেট করা আছে, কিন্তু এটাকে কন্ডিশন হিসেবে স্টেট করা নেই। বাট উই হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড যে আমাদেরকে কিন্তু ব্যাপারটাকে ইকুয়েশন হিসেবে কনসিডার করতে হবে। মানে ইকুয়েশন থাকলেই তবেই আমরা ব্যাপারটাকে মানে এই প্রিন্সিপালটা লাগাতে পারবো। ঠিক আছে? তো সেই ইকুয়েশনের ফার্স্ট কন্ডিশন, মানে কোন একটা রিলেশনের, তাতে আমি যদি প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি লাগাতে চাই, তো সেটার ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইট শুড বি অ্যান ইকুয়েশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, যেটা নাকি এখানে সুন্দর করে ক্লিয়ারলি স্টেটেড আছে, that is the dimension of the fundamental quantities should be same on both sides of the equation। তো এই দুটো কন্ডিশনকে কিন্তু ফুলফিল হতে হবে। সো হিয়ার আই হ্যাভ স্টেটেড সাম এক্সাম্পল। দেখো এখানে তোমাদের খুব পরিচিত যে এক্সাম্পলটা v is equals to u plus at, এই এক্সাম্পলটা নেওয়া হয়েছে। এখানে vটা কি জিনিস? হোয়াট ইজ v? Velocity. Some final velocity. ফাইনাল ভেলোসিটি, রাইট। অ্যান্ড হোয়াট ইজ u? Some initial velocity. Initial velocity. What is a? Some Acceleration. acceleration. And what is t? Time. Time. টাইম। একটা পার্টিকল সেটা ইউ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে চলতে শুরু করলো। আফটার আ টাইম টি it has acquired an acceleration a। এই অ্যাক্সিলারেশন এটা সে মানে তার ভেলোসিটিটা আস্তে আস্তে বাড়ছে অ্যাক্সিলারেশন এ নিয়ে, যেহেতু সে চলছে। and after a certain time t it has got a velocity v। ঠিক আছে? তাহলে কি হলো ব্যাপারটা? প্রথমে একটা পার্টিকল ইউ, সে প্রথমে একটা পার্টিকল একটা কিছু একটা নাম দাও, সে ইউ ভেলোসিটি নিয়ে চলতে শুরু করলো। দ্যাট ইজ ওয়াই দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইজ স্টেটেড অ্যাজ ইউ। তারপরে কি হলো? সেই পার্টিকলটা ইউ ভেলোসিটি নিয়ে চলতে শুরু করেছে অ্যান্ড ইট হ্যাজ আ অ্যাক্সেলারেশন এ, এবং এই অ্যাক্সেলারেশন নিয়ে সে কতক্ষণ ধরে চলেছে? টি সময় ধরে চলেছে। আফটার দ্য টাইম টি ইট হ্যাজ দ্য ভেলোসিটি ভি। এই হচ্ছে আসল বক্তব্য। তো তাহলে অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে না? আচ্ছা সরি। এবার ঠিক আছে। আচ্ছা ওকে। তো কি হলো? তো এবার এই হচ্ছে আমাদের করেসপন্ডিং ইকুয়েশন। এই ইকুয়েশনটাতে আমরা দেখব যে এটার এই ইকুয়েশনটা আদৌ ভ্যালিড কিনা ইন দ্য কনটেক্সট অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। তো ডাইমেনশনাল হোমোজেনিটি কি বলেছে? বলেছে যে কোনো ইকুয়েশন থাকলে তার লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন এবং রাইট হ্যান্ড সাইডের এন্টিটিগুলোর ডাইমেনশন শুড বি সেম।
তাহলে ডাইমেনশন অফ দ্য লেফট হ্যান্ড সাইড এখানে কি হবে? লেফট হ্যান্ড সাইডে কোন এন্টিটি রয়েছে? দ্য অনলি এন্টিটি ইজ দ্য, বলো, what is the entity on the left hand side? velocity. Final velocity. তো তাহলে এই লেফট হ্যান্ড সাইডের করেসপন্ডিং ডাইমেনশনটা কি হবে? আমরা জানি ভেলোসিটির ডাইমেনশন হয় LT LT, minus 1 -1 বলো না, LT ইনভার্স, ঠিক আছে? inverse. আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে? রাইট হ্যান্ড সাইডে রয়েছে একটা ইনিশিয়াল ভেলোসিটি, ফার্স্ট টার্ম। তো ইনিশিয়াল হোক আর ফাইনাল হোক, দ্যাট ইজ অবভিয়াসলি আ ভেলোসিটি, সেই জন্য সেটারও ডাইমেনশন হচ্ছে LT ইনভার্স। তারপরের টার্মটা রয়েছে A ইন্টু T। A মানে অ্যাক্সেলারেশন, T মানে টাইম। And we all know that the dimension of acceleration কি হয়? L LT inverse 2. inverse 2. Very good. তাহলে LT inverse 2 into the dimension of time, তার মানে LT inverse 2 into T। তাহলে আমরা দেখছি রাইট হ্যান্ড সাইডেরও ডাইমেনশন দাঁড়িয়ে গেল কিন্তু LT ইনভার্স। তো তাহলে কোনো একটা ইকুয়েশন তার লেফট হ্যান্ড সাইডের যে এন্টিটি আছে তাদের ডাইমেনশন LT ইনভার্স, রাইট হ্যান্ড সাইডের এন্টিটি গুলোরও ডাইমেনশন হচ্ছে LT ইনভার্স। So from the dimensional homogeneity আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটা হচ্ছে একটা ভ্যালিড ফিজিক্যাল রিলেশন। Is it clear to all of you? Yes, Yes, ma'am. ma'am. Yes, আচ্ছা, ma'am. এবার এই ডাইমেনশনাল হোমোজিনিটির তিনখানা অ্যাপ্লিকেশন আমরা পড়ব। ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে একটা সিস্টেম অফ ইউনিট থেকে আরেকটা সিস্টেম অফ ইউনিটে আমরা কিভাবে কোনো ফিজিক্যাল এন্টিটিকে কনভার্ট করতে পারি। সিস্টেম অফ ইউনিটস কি কি আছে আমরা পড়েছি আগের দিন। কটা সিস্টেম অফ SI, ইউনিট আছে? SCGS. SI, CGS মেনলি, এছাড়াও FPS আছে। FPS টা নিয়ে Yes. আমরা অতটা বদার্ড হই না। তো তাহলে আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন 1 আমরা বলতে পারি যে কনভার্টিং এনি ফিজিক্যাল কোয়ান্টিটি ফ্রম CGS টু SI অর SI টু CGS। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2, অ্যাপ্লিকেশন নাম্বার 2, সেটা হচ্ছে কোনো একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হবে, তোমাকে দেখতে হবে যে whether dimensionally that physical relation is correct. নেক্সট অ্যাপ্লিকেশন নাম্বার 3, দ্যাট ইজ কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির করেসপন্ডিং এক্সপ্রেশন তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, সেটাও আমরা বার করব উইথ দ্য হেল্প অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। ওকে, তো দেখা যাক এবারে আমরা এই CGS টু SI কনভার্সনটা কিভাবে করেছিলাম আরেকবার আমরা দেখি। আমরা এখানে এক্সাম্পল নিয়েছিলাম, we have converted 5 joule into arc. অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে যে 5 জুল ইজ ইকুয়ালস টু কত আর্ক। ঠিক আছে, তো যারা আগের ক্লাসে ছিলে না তারা একটু ভালো করে শোনো, আর যারা আগের ক্লাসে ছিলে তারা ঝালিয়ে নাও যেটা আমি বলেছিলাম। যখনই এরকম কোনো এন্টিটি দেয়া থাকবে যে 5 জুল বা ধরো 100 জুল বা ধরো 5 × 10⁻16 জুল এরকম কিছু একটা ধরো দেয়া থাকলো, তখন তোমরা কি করবে, ওই যে নিউমেরিক্যাল এন্টিটি গুলো ওইগুলো নিয়ে ঘাবড়ে যাবে না। তোমরা মনে রাখবে 5 জুলকে আর্গে কনভার্ট করা, এটার অর্থ হলো ইউ হ্যাভ টু কনভার্ট অ্যাট ফার্স্ট 1 জুল ইন্টু হাউ মেনি আর্গ। ফার্স্টে তোমাকে এখানে বুঝতে পারছো জুল থেকে আর্গে কনভার্সন দিয়েছে, তার মানে SI থেকে CGS এ কনভার্সন দিয়েছে। তার মানে ইন প্লেন অ্যান্ড সিম্পল ওয়ার্ড আই ক্যান সে যে তোমাদেরকে 1 জুল ইজ ইকুয়ালস টু কত আর্গ সেইটা আগে বার করতে হবে। মানে পাতি কথায় জুল থেকে আর্গের কনভার্সনটা তোমাদেরকে করতে হবে। ইউনিটের কনভার্সন, ইউনিট মানেই আমরা জানি একক। তো সেই 1 জুল ইজ ইকুয়ালস টু কত আর্গ সেটা যদি বার করতে পারো, তাহলে আমরা জানি যে 1 জুল ইজ ইকুয়ালস টু যত আর্গ হবে 5 জুল ইজ ইকুয়ালস টু তার 5 গুণ হবে। ঠিক আছে, তো at first I have to convert 1 joule into some amount of arc, so that after doing that আমরা এটা বলতে পারবো যে 5 joule is equals to 5 times of that amount of arc। বোঝা গেল? কাজেই এইখানে 5 জুল দেয়া রয়েছে, এটা 5টা নিয়ে কোনো চিন্তায় পড়বে না, কারণ 5-এর জায়গায় যদি ধরো ওই যে যেটা আমি বললাম, ধরো একটা কিছু কমপ্লিকেটেড কিছু দেয়া থাকলো, ধরো 0.294 × 10⁻13 এরকম টাইপের অদ্ভুত কিছু একটা দেয়া থাকলো,
ওরা ওই চেহারাটা নিয়ে তুমি কিন্তু চাপ খেয়ে যাবে না, কারণ ওই চেহারাটাকে তোমাকে কনভার্ট করতে হবে না। তোমার কনভার্সনে মেন টেক পার্ট করবে হচ্ছে জাস্ট দ্য ইউনিট। ঠিক আছে, তো সেই কারণে আমরা একটা ইজি জিনিসটা নিয়ে ফার্স্টে শুরু করেছি। উই হ্যাভ টেকেন অনলি 5 জুল। আবার বন্ধ হয়ে গেল কি? Yes, Yes, ma'am. ma'am. স্ক্রিন বন্ধ তো হয়ে অফ গেছে, আপনি হয়ে গেছে। বলছিলেন বলে কিছু Yes, বলিনি। ma'am. ওকে ওকে, দাঁড়াও, বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে কি হচ্ছে। আহ, এবার দেখা যাচ্ছে? আমার চার্জারটা ও ম্যাম এবারে, হ্যাঁ হ্যাঁ এবার Yes, দেখা ma'am. যাচ্ছে। ওকে Yes, ma'am. দেখা যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা। তো তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যেটা আমি বললাম যে আমাদের জাস্ট ইউনিটগুলোর ওপর কনভার্সনটার উপর জোর দিতে হবে, যে আমাদেরকে একটা ইউনিটকে আরেকটা ইউনিটে কিভাবে কনভার্ট করতে পারবো সেইটা আগে দেখতে হবে। ঠিক আছে, তারপরে তার সাথে যত ইউনিট অফ দ্যাট অ্যামাউন্ট দেবে সেইটাকে জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দেবো। তার কারণটা কি? কারণ we all know that number is a dimensionless entity. তো 5 জুল হোক কি 5000 জুল হোক, সেটা যাই হোক, that is actually just a number. তো কাজে when we are converting it into one system of unit to another system of unit, এটার কিন্তু কোনো এফেক্ট থাকে না। যখন আমরা ইউনিটে ইউনিটে কনভার্সন করছি, তখন যেহেতু আমরা এখানে ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে মানে ডাইমেনশনালি ব্যাপারটা চেঞ্জ হচ্ছে, অ্যান্ড উই অল নো দ্যাট নাম্বার হ্যাজ নো ডাইমেনশন। তো এই নাম্বার পার্টটার কিন্তু কোনো ডাইমেনশনাল চেঞ্জ হবে না। দ্যাটস ওয়াই যেটা চেঞ্জ হবে না সেটাকে আমরা সরিয়ে রাখি, যেটা চেঞ্জ হবে সেটাকে আগে চেঞ্জ করে নিই, তারপরে যেটা চেঞ্জ হলো না সেটাকে যেটা চেঞ্জ হলো সেটার সাথে জুড়ে দেবো জাস্ট। ওকে, এই হচ্ছে আমাদের মোটো। তো আমরা তাহলে কি করলাম? 5 জুলকে 5 আগে যখন নিতে বলেছে, আমরা ফার্স্টে 1 জুলকে 1 আগে নিয়ে যাব। ওকে, at first we will convert 1 joule into 1 arc. আচ্ছা, তো সেটা করার জন্য কি করব? আমরা ফার্স্টেই দেখে নেব যে জুল বা আর্ক এইগুলো হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম, বলো। 10 to the power 3 into 10 to the power 4 ওটা ম্যাম কোথা থেকে কি হলো ম্যাম? আমি কি অত অব্দি গেছি? আমি তো অত অব্দি যাইনি না। ওকে, আচ্ছা। তো আমরা কি করব তাহলে? প্রথমেই যখন আমরা তাহলে এখানে দেখছি যে জুল থেকে আর্গে কনভার্ট করতে বলেছে। ওকে, তো জুল থেকে আর্গে কনভার্ট করতে বলেছে মানে অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে যেটা দিয়েছে দ্যাট ইজ কনভার্সন অফ আ ওয়ার্ক ডান। ঠিক আছে, ওয়ার্ক ডানের এসআই ইউনিটকে সিজিএস ইউনিটে কনভার্ট করতে হবে, এবং কিসের সাহায্যে? ডাইমেনশনাল হোমোজেনিটির সাহায্যে। তো আমরা কি করব? আমরা ফার্স্টেই যে এন্টিটিটাকে কনভার্ট করতে হবে সেই এন্টিটিটার করেসপন্ডিং ডাইমেনশনটা লিখে নেব। দ্যাটস ওয়াই দেখো আমরা এখানে ওয়ার্ক ডানের ডাইমেনশনটা লিখেছি। ওয়ার্ক ডানের ডাইমেনশন তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো ml² t⁻⁻2 যদি মনে থাকে। আর যদি মনে না থাকে তো আমি যে টেকনিকটা বলেছি যে অলওয়েজ রিমেম্বার দ্য ডাইমেনশন অফ ফোর্স, অ্যাটলিস্ট ফোর্সের ডাইমেনশনটা সবসময় মুখস্থ রাখবে, কারণ দেখবে যে কোনো ফিজিক্যাল এন্টিটির সাথে ফোর্সের একটা রিলেশন হয়তো পেয়ে যাবে। সো দ্যাটস ওয়াই তুমি সেই টেকনিক থেকেও এখানে করতে পারো যে ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সেইখানে আমরা দেখো ফোর্সের ডাইমেনশন বসিয়েছি, ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন বসিয়েছি, অ্যান্ড উই হ্যাভ গট দ্য ফাইনাল ডাইমেনশন অফ দ্য ওয়ার্ক ডান অ্যাজ ml² t⁻²। এইটা হাতে কলমে করে দেখেও নিতে পারো, অথবা যদি নিজেদের মনে থাকে যে ওয়ার্ক ডানের ডাইমেনশন ml² t⁻⁻2 হয় তো সেটা ডাইরেক্ট বসিয়েও দিতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, তো আমাদেরকে যে জিনিসটাকে কনভার্ট করতে হবে অ্যাট ফার্স্ট আমি তার করেসপন্ডিং ডাইমেনশনটা লিখে ফেললাম। তারপরে দেখতে হবে কাকে কিসে কনভার্ট করতে হবে। আমাদেরকে জুলকে আর্গে কনভার্ট করতে হবে। So at first let us find out 1 joule is equals to how much arc. আমরা জানি না 1 joule is equals to কত arc, জানি না, জানতে হবে। তো জানতে যেহেতু হবে সেই কারণে আমরা ছোটবেলায় কি শিখেছি যে যেটা জানি না সেটাকে x ধরি বা n ধরি, তাই তো? That's why we have written down Yes. that 1 joule is equals to n arc. এরপরে আবার একটা জিনিস, সেটাও আমরা ছোটবেলায় শিখেছি যে যখন কোনো একটা ইকুয়েশনে কোনো একটা x বলে, মানে যেটা আননোন এন্টিটি থাকে x বা n,
যেটাই আননোন এন্টিটি থাকুক না কেন, সেই এন্টিটিটাকে আমাদেরকে সবসময় লেফট হ্যান্ড সাইডে রাখতে হয়, বাকি জিনিসগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হয়। তো আমরা এখন সেই জিনিসটা করব। আমরা ফার্স্টে করেছি 1 জুল ইজ ইকুয়ালস টু এন আর্গ। তারপরে কি করলাম, জুলটার আর আর্গের করেসপন্ডিং ডাইমেনশনটা লিখে নিলাম। জুলেরও ডাইমেনশন যা, আর্গেরও ডাইমেনশন তাই। আমরা কি করলাম, জুলের ডাইমেনশনটা লিখলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তলায় লিখলাম এসআই। আর্গের ডাইমেনশনের জায়গায় লিখলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তলায় লিখলাম সিজিএস। ম্যাম আবার স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? No, সবাই কেউ ma'am. দেখতে পাচ্ছে? না ম্যাম চলছে তো। না আবার এসছে। ম্যাম আবার এসছে। ওকে, আচ্ছা। তো তাহলে হ্যাঁ, তো লেফট হ্যান্ড সাইডে দাঁড়িয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন এসআই সিস্টেম, সেজন্য আমরা সাফিক্সে লিখেছি এসআই, ইজ ইকুয়ালস টু এন টাইমস এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন সিজিএস সিস্টেম, সেই জন্য আমরা সাফিক্সে লিখেছি সিজিএস। এটা কেন লিখলাম? ইউজিং প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি কি বলেছে না, কোনো ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম হতে হবে। তো সেই কারণে যদি 1 জুল ইজ ইকুয়ালস টু এন আর্গ হয়, তাহলে অবভিয়াসলি জুলের ডাইমেনশন আর্গের ডাইমেনশন শুড বি সেম। সেই কনসেপ্ট নিয়েই আমরা এটা লিখলাম। নাও we have to focus on finding out the expression of n, the value of n. তাহলে n is equals to কি দাঁড়ালো তাহলে? n টাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে m l স্কয়ার টি টু দি পাওয়ার -2 cgs টা উপরে থাকবে, si টা উপরে থাকবে, আর m l স্কয়ার টি টু দি পাওয়ার -2 cgs টা নিচে থাকবে, মানে ডিনোমিনেটরে থাকবে, রাইট? n এর এক্সপ্রেশনটা বোঝা গেছে, n is equals to m l স্কয়ার টি টু দি পাওয়ার -2 si বাই cgs কি করে হলো? বোঝা গেছে এটা সবার? ইয়েস। ওকে, আমরা জাস্ট n এর এক্সপ্রেশনটা বার করছি, এবং আমরা জানি যে যার এক্সপ্রেশন বার করতে হয় তাকে লেফট হ্যান্ড সাইডে রাখতে হয়। সো উই হ্যাভ ডান দিস। এবার আমরা কি করব, আমরা মাসগুলোকে আলাদা করব, লেন্থগুলোকে আলাদা করব, আর টাইমগুলোকে আলাদা করব, ঠিক আছে? তো তাহলে আমরা কি করলাম, মাসগুলোকে যখন আলাদা করছি তখন দেখো কি রইল, এম এসআই মানে মাস অফ এসআই ডিভাইডেড বাই মাস অফ সিজিএস। এল এর কিন্তু স্কোয়ার রয়েছে, তাই লেন্থ অফ এসআই বাই লেন্থ অফ সিজিএস নিয়ে তারপরে কিন্তু তার স্কোয়ার লিখেছি। তারপরে দেখো টাইমের কিন্তু টু দি পাওয়ার -2 রয়েছে, তাই টাইম অফ এসআই বাই টাইম অফ সিজিএস টু দি পাওয়ার অফ -2 লিখেছি। ওকে, এই লাইনটা বোঝা গেল। এইবার আমরা কি করব, আমরা এই যে ডাইমেনশন গুলো লিখেছি এদের করেসপন্ডিং ইউনিটস গুলো লিখে ফেলবো। আমরা জানি মাসের এসআই ইউনিট কি হয়, জানি তো ইয়েস ম্যাম। কি হয়? কেজি। সেজন্য এম এসআই এর জায়গায় আমরা লিখলাম 1 কেজি। অবভিয়াসলি এম সিজিএস এর জায়গায় কি লিখবো? গ্রাম। 1 গ্রাম। 1 গ্রাম। আচ্ছা, এল এসআই এর জায়গায় কি লিখবো? লেন্থ অফ এসআই মিটার। 1 মিটার। 1 মিটার, তাহলে লেন্থ অফ সিজিএস হবে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। ঠিক আছে, দুটোকে ডিভাইড করলাম, যেহেতু স্কোয়ার আছে পুরোটাকে ধরে স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে রয়েছে টাইম। আমরা জানি টাইমে সিজিএস এসআই দুটোই হচ্ছে সেকেন্ড, কাজেই টাইমটা 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড লিখলাম। ওকে, এইবারে দেখো যে জিনিসটা পেলাম তাতে টাইমের পোর্শনটা তো 1 সেকেন্ড 1 সেকেন্ড ওপর নিচে কেটে যাবে, নিউমারেটর ডিনোমিনেটর, কিন্তু বাকি যে দুটো জিনিস রয়েছে, ফার্স্টেরটাতে দেখো কেজি আর গ্রাম রয়েছে, তারপরটাতে মিটার আর সেন্টিমিটার রয়েছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হয় কেজিটাকে গ্রামে নিয়ে যেতে হবে বা গ্রামটাকে কেজিতে নিয়ে যেতে হবে। তো ইজি হচ্ছে কেজিটাকে গ্রামে নিয়ে যাওয়া, সেই কারণে আমরা কি করলাম, 1 কেজি ইজ ইকুয়ালস টু লিখলাম 10 টু দি পাওয়ার 3 গ্রাম। 1 কেজি মানে 10 টু দি পাওয়ার 3 গ্রাম, তো 1 কেজি মানে Yes, 100 গ্রাম, তাই 1000 গ্রাম। 1000 মানে একের পরে কটা শূন্য? 10 টু দি পাওয়ার 3টে, 10 টু দি পাওয়ার 3 গ্রাম। একের পরে 3টে শূন্য, তার মানে 10 টু দি পাওয়ার 3 গ্রাম। তো সেই কারণে আমি 1 কেজির জায়গায় লিখলাম 10 টু দি পাওয়ার 3 গ্রাম। সিমিলারলি 1 মিটারের জায়গায় কত সেন্টিমিটার লিখবো? 1 মিটার মানে কত সেন্টিমিটার? 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। 1 মিটারের মধ্যে 100 খানা সেন্টিমিটার থাকে,
তো একের পরে দুটো শূন্য, সেই কারণে 10⁻²। ঠিক আছে, তাহলে দেখো কি জিনিসটা দাঁড়ালো, 10⁻³ গ্রাম বাই 1 গ্রাম। এবারে এখানে গ্রাম গ্রাম কেটে যাবে, শুধু পড়ে থাকবে 10⁻³। তারপরের পোর্শনটাতে দেখো 10⁻² সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, সেটার স্কোয়ার। তাহলে ব্র্যাকেটের মধ্যের যে জিনিসটাতে, তাতে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে এবং পড়ে থাকবে 10 স্কোয়ারের স্কোয়ার। 10 স্কোয়ারের স্কোয়ার মানে 10⁻⁴। Yes, ma'am. অ্যান্ড অ্যাট লাস্ট আমরা Yes, কি ma'am. পেলাম, 10⁻³ ইন্টু 10⁻⁴। আমরা জানি পাওয়ার্স আর অ্যাডিটিভ, সেই কারণে 10⁻³ ইন্টু 10⁻⁴ করলে আমরা পাবো 3 আর 4 যোগ করলে 7। সো উই হ্যাভ গট 10⁻⁷। তাহলে n এর ভ্যালু দাঁড়ালো 10⁻⁷। তো আমরা যে ফর্মুলাটা শুরু করেছিলাম, দ্যাট ইজ যে ইকুয়েশনটা শুরু করেছিলাম, সেটা কি ছিল, 1 জুল ইজ ইকুয়ালস টু n আর্গ। তাহলে এবারে n এর জায়গায় 10⁻⁷ বসিয়ে দেবো, জাস্ট বসিয়ে দিলাম, অ্যান্ড উই হ্যাভ গট 1 জুল ইজ ইকুয়ালস টু 10⁻⁷ আর্গ। এবারে দেখো যখন 1 জুল আর 1 জুল আর আর্গের মধ্যে সম্পর্ক আমরা পেয়ে গেছি, তখন 5 জুল আর আর্গের মধ্যেও সম্পর্ক আমরা পেয়ে যাব। জাস্ট যে সম্পর্কটা পেয়েছি সেটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। And at last we have got the result that 5 joule is equals to 5 into 10⁻⁷ arc. বোঝা গেল? Yes, ma'am. একটু বলো। Yes, ma'am. একজন যে বলছিলে 10⁻⁷ কোত্থেকে এলো, সে বুঝতে পেরেছো এবারে? Yes, ma'am. 10⁻⁷, not that. That's it only. ওকে, এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা ছিল, সেটা হচ্ছে কোনো একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হবে, সেটা ডাইমেনশনালি কারেক্ট কিনা সেটা আমরা চেক করব। তো আমরা এইখানে কয়েকটা ধরনের ইকুয়েশন নিয়ে টেস্ট করব সেটা। দেখো একদম ফার্স্টে যে ইকুয়েশনটা নিয়েছি সেটা তোমাদের সবারই পরিচিত ইকুয়েশন, দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম, which we have denoted by capital T. Formula is T is equals to 2 pi root over of L by G. L দিয়ে তো আমরা লেন্থ বোঝাই, কাজেই বুঝতে পারছো L is actually the length of the pendulum. লেন্থ বলতে এফেক্টিভ লেন্থ, মানে পেন্ডুলাম জিনিসটা তো জানো, একটা সুতোর মাথায় একটা বল লাগানো থাকে, বব লাগানো থাকে। তো দ্য এফেক্টিভ লেন্থ ইজ অ্যাকচুয়ালি যে পয়েন্টটা থেকে পেন্ডুলামের সুতোটা ঝুলছে সেই পয়েন্টটা থেকে ববের হাফ অবধি, ববটা যেটা গোল যে ববটা থাকবে ওটার রেডিয়াসটাও ইনক্লুড করতে হয়। দ্যাট ইজ দ্য এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম, মানে ববের সেন্টার অফ গ্র্যাভিটি অবধি যে লেন্থটা। অ্যান্ড হোয়াট ইজ স্মল জি? Gravitational acceleration. গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এটা কিন্তু ভুলেও কেউ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা গ্র্যাভিটি এই ধরনের কিছু ওটা বলবে তো না। ম্যাম ক্যাপিটাল জি, কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। মানে গ্র্যাভিটেশন সম্পর্কিত যে কোনো ওয়ার্ডই তোমরা কিন্তু স্মল জি এর জায়গায় বসিয়ে দাও, দ্যাট ইজ নট কারেক্ট। স্মল জি অ্যাকচুয়ালি ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে? নট গ্র্যাভিটেশনাল ফোর্স, নট এনি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, তো তাহলে টিটা দাঁড়িয়ে গেল হচ্ছে দ্য টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম। টাইম পিরিয়ড নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে দিস ইজ নাথিং বাট দ্য টাইম। তো তাহলে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা হবে ক্যাপিটাল টি, দ্যাট ইজ দ্য ডাইমেনশন অফ টাইম। এবার এসো রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি হবে। রাইট হ্যান্ড সাইডে দেখো প্রথমেই রয়েছে একটা 2 পাই, এর ডাইমেনশন কি হবে? ইট ইজ ডাইমেনশনলেস। কেন? নাম্বারের আর কনস্ট্যান্টের কোনো তো ডাইমেনশন হয় না। পাই কনস্ট্যান্ট, নাম্বারের তো কোনো ডাইমেনশন হয় না। 2 তো একটা নাম্বার। গুড, 2 ও একটা নাম্বার, পাইও একটা নাম্বার। পাই মানে কি? 22/7। Yes, So ma'am. 2 pi both are numbers, and we all know that number has no dimension. সেই কারণে 2 pi এর কোনো ডাইমেনশনাল ফর্মুলা হবে না। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমি শুধু পেয়ে যাব হচ্ছে √L/G কে। আচ্ছা, এলটা কি বললাম? এলটা হচ্ছে দ্য এফেক্টিভ। লেন্থ অফ পেন্ডুলাম। তো লেন্থ যদি হয়, এফেক্টিভ লেন্থ হোক আর যাই হোক, আদপে তো ব্যাপারটা লেন্থ, তো তাহলে তার ডাইমেনশন হবে ক্যাপিটাল এল। Yes, ma'am. The dimension of
স্মল জি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, সেটা কি হবে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হোক আর যাই হোক, তার নামটা যে কোনোই হোক না কেন, ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? অ্যাক্সিলারেশন। সো LT inverse its 2. dimension will be LT inverse 2. তাহলে আমরা নিউমারেটরে যেমন L লিখতে পারি, ডিনোমিনেটরে লিখতে পারি LT ইনভার্স 2। হলো? আচ্ছা, এইবার তাহলে কি রয়েছে ওপরে, মানে নিউমারেটরে রয়েছে L, ডিনোমিনেটরে রয়েছে G। তাহলে আমি নিউমারেটরে L লিখে দিলাম, ডিনোমিনেটরে LT ইনভার্স 2 লিখে দিলাম। কাটাকুটি করলে কি দাঁড়াবে বলো তো? দাঁড়াবে 1 বাই 1 by T inverse 2. গুড 1 বাই T টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে 1 বাই T টু দি পাওয়ার মাইনাস 2, সেইটাকে উল্টে লিখলে কি হবে? জাস্ট T টু দি পাওয়ার মাইনাস T টু দি পাওয়ার 2 মানে T স্কয়ার অ্যাকচুয়ালি, ঠিক আছে? 1 বাই T টু দি পাওয়ার মাইনাস 2 দ্যাট ইজ অ্যাকচুয়ালি T স্কয়ার। আচ্ছা, এত অবধি হলো। এরপরে তার মাথায় আবার একটা রুট রয়েছে। আচ্ছা, এই রুটটা কি সিগনিফাই করে? স্কয়ার রুট signifies the power of half। ঠিক আছে, স্কয়ার রুট মানে যে জিনিসটা পেয়েছি তার হাফ পাওয়ার নেব, কিউব রুট মানে 1/3 পাওয়ার নেব, ফোর্থ রুট 1/3. মানে 1/4 পাওয়ার নেব, এরকম। ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলেছো। ওকে, তো তাহলে এখানে স্কয়ার রুট রয়েছে, তার মানে যে পাওয়ারটা রয়েছে তার হাফ করে দেবো। তো টি এর মাথায় রয়েছে 2, তার হাফ করলে পাবো T টু দি পাওয়ার 1। That's how we have got the dimension as capital T on the right hand side as well. তাহলে দেখতে পাচ্ছি এই যে ইকুয়েশনটা দেয়া রয়েছে তার লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন কারেক্ট হলো? Yes, ma'am. হলো? ওকে, যদি কারেক্ট হয়ে থাকে তাহলে আমরা কি কনক্লুড করব? যে এই ইকুয়েশনটা যেটা দেওয়া হয়েছে দ্যাট ইজ ডাইমেনশনালি রাইট অর ডাইমেনশনালি কারেক্ট। এইবার আমরা সেকেন্ড টাইপ অফ একটা ইকুয়েশনে চলে যাব, which consists of some trigonometric formula। ট্রিগোনোমেট্রিক ফর্মুলা বলতে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এইগুলো দিয়ে যে ফর্মুলাটা তৈরি হয়, those are known as trigonometric formula। তো এই ট্রিগোনোমেট্রিক ফর্মুলার একটা মজা হচ্ছে, আমরা যেটাকে সাইন থিটা বলি বা কস থিটা বলি, সেইগুলোকে না, ওই যে সাইন থিটা বা কস থিটা, এই থিটাগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ডোমেন। ঠিক আছে, ডোমেন বলা হয় বা আর্গুমেন্ট বলা হয়। এই আর্গুমেন্টগুলোর একটা স্পেশাল প্রপার্টি আছে। আর্গুমেন্ট অফ এনি ট্রিগোনোমেট্রিক ফাংশন ইজ অলওয়েজ ডাইমেনশনলেস। ঠিক আছে, ওই কার্ড, হ্যাঁ ঠিক আছে, মাইক মিউট হয়েছে। ওকে, তো তাহলে এই সাইনের পরে যে থিটা বা কস থিটা বা সাইন ওমেগা টি, কস ওমেগা টি, মানে আমরা যেটাকে বলি যে সাইনের সাথে যে অংশটুকু থাকে বা কসের সাথে যে অংশটুকু থাকে বা ট্যান কট, সবার ক্ষেত্রেই একই ব্যাপার, ওই পার্টগুলোকে বলা হয় দ্য আর্গুমেন্টস অফ দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর সেই আর্গুমেন্টগুলো সবসময় ডাইমেনশনলেস এন্টিটি হয়। ঠিক আছে, তো যখন আমাদের কাছে এরকম কোনো ইকুয়েশন দিয়ে দেবে, মানে কখনো কখনো যদি কোনো ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন দিয়ে দেয়, তখন আমাদের ফার্স্ট চেক করতে হবে যে whether this equation has a dimensionless argument। এই ইকুয়েশনের যে আর্গুমেন্ট পার্টটা সেটা ডাইমেনশনলেস কিনা। যদি আর্গুমেন্টটা ডাইমেনশনলেস হয়ে যায় তাহলে আমরা তারপরে প্রসিড করব ইকুয়েশনটার বাকি ব্যাপারটাতে, যে গোটা ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট হয়েছে কিনা। ফার্স্ট আওয়ার চেকিং থাকবে হচ্ছে whether that equation is dimensionless or not। আর যদি প্রথমেই আমরা দেখে নিই যে আর্গুমেন্ট পার্টটা ডাইমেনশনলেস হচ্ছে না, তাহলে তো এটা চুকেই গেল, তাহলে আর আমাদের পরে পার্টটাতে যেতে হবে না, দ্যাট ইজ ইকুয়েশনটা ইটসেলফ যদি ডাইমেনশনালি কারেক্ট হয় তো সেটা আমরা কিন্তু কনসিডার করব না, বিকজ ডাইমেনশন অফ দ্য আর্গুমেন্ট যদি কিছু থেকে থাকে দেন
আমরা তখনই ইকুয়েশনটাকে ডিসকার্ড করে দিতে পারি যে দিস ইকুয়েশন ইজ রং। ওকে, তো এই কারণে কিন্তু আমরা মানে এরকম ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন দিলে আমাদের ফার্স্ট চেকিং হবে আর্গুমেন্ট পার্টটা। তো এইখানে আমরা আর্গুমেন্ট পার্টটা কত দেখতে পাচ্ছি, দেখো রয়েছে y is equals to a sin v VT। গুড। তো সেই vt মানে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা সেটাই হচ্ছে কিন্তু এই ইকুয়েশনটার করেসপন্ডিং আর্গুমেন্ট। তাহলে আমরা এবার চেক করি যে এই আর্গুমেন্টটা ঠিক আছে না ঠিক নেই, মানে এই আর্গুমেন্টটা তোমার ডাইমেনশনলেস আছে না ডাইমেনশনলেস নেই। যদি দেখি ডাইমেনশনলেস আছে তাহলে পরের পার্টটায় প্রসিড করব, আর যদি দেখি ডাইমেনশনলেস নেই তাহলে এখানেই বলে দেবো যে ইকুয়েশনটা ঠিক নেই। ওকে, তো তাহলে ডাইমেনশন অফ দ্য আর্গুমেন্ট কি দাঁড়াবে, v ইন্টু t। v মানে আমরা জানি কি ভেলোসিটি আর টাইম, and t stands for time। তাহলে আমরা দেখবো ভেলোসিটি ইনটু টাইম করে যে জিনিসটা পাবো সেই জিনিসটা ডাইমেনশনলেস হচ্ছে কিনা। ভেলোসিটির ডাইমেনশন আমরা জানি এল টি ইনভার্স, টাইমের ডাইমেনশন আমরা জানি টি। আচ্ছা, স্ক্রিনটা ভিজিবল? ইয়েস Yes, ma'am, it is. Yes, ma'am. ওকে, তো ভেলোসিটির ডাইমেনশন আমরা জানি এল টি ইনভার্স, অ্যান্ড টাইমের ডাইমেনশন আমরা জানি টি। দুটোকে গুণ করে দিলে কি হবে, এল টি ইনভার্স ইন্টু টি, দ্যাট ইজ এল। তাহলে ডাইমেনশন লেস হলো কি ব্যাপারটা? Is the argument part dimensionless? নো ম্যাম। V into No, T ma'am. is not dimensionless, it has a dimension capital L. তো তাহলে Yes, ma'am. আমরা এখানে দেখছি যে এই আর্গুমেন্ট পার্টটা কিন্তু ডাইমেনশনলেস হলো না, যেহেতু আমরা এইখানেই ব্যাপারটাকে স্টপ করে দিতে পারি এবং বলতে পারি যে দিস ইকুয়েশন ইজ নট রাইট অ্যাজ দ্য আর্গুমেন্ট পার্ট ইজ নট ডাইমেনশনলেস। কিন্তু তোমাদের আরেকটু এমনি জাস্ট ক্লারিফিকেশনের জন্য আমি এটা করছি, পরের স্টেপগুলো করেছি। দ্যাট ইজ, তোমরা যদি এমনিও দেখো যে এই যে টাইপ অফ ইকুয়েশনটা রয়েছে, আমরা যদি আর্গুমেন্ট পার্টটা না দেখে বাকি পার্টটুকুর দিকে কনসেন্ট্রেট করি তাহলে কিন্তু দেখবো ইকুয়েশনটা কারেক্ট। ঠিক আছে, যেমন ধরো আমরা জানি সাইন থিটা কস থিটা ট্যান থিটা যাই হোক আলটিমেটলি দ্যাট গিভস আস সাম ভ্যালু, তাই তো? বলে না সাইন থিটার ভ্যালু Yes, ma'am. কতর মধ্যে থেকে কতর মধ্যে থাকে, 0 থেকে 1 এর মধ্যে থাকে। তো তাহলে সাইন থিটা কস থিটার কট সেক কোসেক ট্যান যাই বলো না কেন, সমস্ত কিছুই কিন্তু আলটিমেটলি আমাদেরকে একটা ভ্যালু প্রোভাইড করে। সো আমরা এই y ইজ ইকুয়ালস টু a sin vt, এইখানে sin vt পার্টটা ভিটা যদি ভিটিটা যদি ডাইমেনশনলেস একটা এন্টিটি হয়ে যেত তাহলে কিন্তু আমরা sin vtটা ক্যালকুলেট করলে we only get a number, জাস্ট একটা নাম্বার পেতাম। and we all know that number is always dimensionless। এরকম যদি এন্টিটি হয়ে যেত তখন আমরা কনসেন্ট্রেট করতাম অন দ্য ডাইমেনশন অফ y and the dimension of a। yটা কি জিনিস, yটা হচ্ছে tth টাইমে পার্টিকেলটা সেন্টার পয়েন্ট থেকে কতটা ডিসপ্লেসড হয়েছে। আমরা তো জানি একটা পেন্ডুলাম কি করে, একটা সেন্টার পয়েন্ট থেকে একদিক থেকে আরেক দিকে দোলে, তাই তো? তো ওই সেন্টার পয়েন্ট থেকে কতটা ডিস্টেন্স গেছে অ্যাট দ্য টাইম t, দ্যাট ইজ দ্য মেজারমেন্ট অফ y। অ্যান্ড হোয়াট ইজ a? a is the amplitude of the pendulum। অ্যামপ্লিটিউড বলতে কি বোঝায়, কোনো একটা পার্টিকেল কোনো একটা পেন্ডুলাম যদি দোলে তখন দেখবে ওটা একটা ম্যাক্সিমাম জায়গা অব্দি মানে রিচ করে তারপরে কিন্তু সেন্টারের দিকে রিটার্ন করে। যে ম্যাক্সিমাম পয়েন্ট অব্দি ওটা গিয়ে সেন্টারের দিকে রিটার্ন করতে শুরু করে সেই ম্যাক্সিমাম পয়েন্টটাকে বলা হয় দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য কি বলে পেন্ডুলাম। তো তাহলে আমরা বুঝতে পারছি ফ্রম দিস ডিসকাশন that y is also the displacement at a certain time t, whereas amplitude is also a displacement, that is the maximum displacement। তো y আর a দুজনের বিভিন্ন নাম হলেও ব্যাপারটা অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট ইয়েস ম্যাম, তার মানে দুটোই এল। of y, yes, should be L, and the dimension of a, that is the amplitude, that should also be L।
ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে যদি কোনো রকমে এই সাইন ভিটি মানে ভি আর ভি ইন্টু টিটা যদি ভিটি না থেকে অন্য কিছু থাকতো যাতে নাকি ব্যাপারটা যদি ডাইমেনশনলেস হতো, তাহলে কিন্তু ইকুয়েশনটা ডাইমেনশনালি আমরা কারেক্ট বলতে পারতাম। ওকে, তো তোমাদের যদি এই টাইপের ইকুয়েশন দিয়ে দেওয়া হয়, ফার্স্টে তোমরা কিন্তু আর্গুমেন্ট চেকিং করেই বলে দিতে পারবে যে whether it is correct or not। কারেক্ট যদি আসে তারপরে তাহলে পরের স্টেপগুলো করবে, আদারওয়াইজ ওখানেই এন্ড করে দেবে। ক্লিয়ার হয়েছে সবার যেটা বললাম? ইয়েস ম্যাম, ক্লিয়ার। ওকে, আচ্ছা, এইবার আমি চেকিং কারেক্টনেসের আর দুটো দিক বলবো। সেটা হচ্ছে যদি কোনো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন টাইপের কিছু এন্টিটি থাকে। ঠিক আছে, দেখো এইখানে রয়েছে ইন্টিগ্রেশন এন্টিটি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এইখানে একটা জিনিস মনে রাখবে যে এই যে আমি যেটা বললাম যে কোনো ভ্যালু দ্যাট ইজ এনি কনস্ট্যান্ট অর এনি নাম্বার, সেইগুলো যেরকম কখনো মানে সবসময় ডাইমেনশনলেস এন্টিটি হয়, সেই রকম আমরা যখন কোনো অপারেটর ইউজ করব, এই যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই যে সিম্বলগুলো, এগুলো কিন্তু সব অপারেটর। প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এগুলো কিন্তু সব অপারেটর, অপারেট করছে। Similarly, integration, differentiation, all are operators. And operators are always dimensionless entity. এইবারে এই জিনিসটা মাথায় রেখে আমরা যদি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন ওয়ালা কোনো ইকুয়েশনের দিকে তাকাই, তার ডাইমেনশন আমরা কি করে বের করব? দেখো নাম্বার সি তে যে ইকুয়েশনটা দেওয়া আছে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আমরা দেখবো এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট না কারেক্ট নয়। আবার সেই করব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখব। লেফট হ্যান্ড সাইডে কি এন্টিটি আছে? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ইন্টিগ্রেশনটা কি জিনিস? ওটা হচ্ছে একটা সাম বোঝাতে ইউজ করা হয়। হ্যাঁ, মানে দ্যাট ইজ আ অপারেটর। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন সিম্বল ইজ আ অপারেটর, কাজে এর কোনো ডাইমেনশন থাকবে না। আচ্ছা, নেক্সট রয়েছে এক্স টু দি পাওয়ার এন। তো এক্সটাকে আমরা যে কোনো এন্টিটি হিসেবে ধরে নিই। আমরা এক্সটাকে লেন্থ ধরতে পারি, মাস ধরতে পারি, টাইম ধরতে পারি, কেউ কারেন্ট ধরতে পারে, যা হোক ইচ্ছা আমরা একটা কিছু ধরে নিই, কোন একটা বেসিক এন্টিটি ধরে নিই। লেট আস টেক ইট অ্যাজ এল মানে লেন্থ। তাহলে এক্স টু দি পাওয়ার এন কি হবে? তার ডাইমেনশন হবে এল টু দি পাওয়ার এন, রাইট? তারপরে দেখো রয়েছে ডিএক্স, এখানে ডিটাও কিন্তু অপারেটর। ঠিক আছে, কিন্তু এক্সটা হচ্ছে একটা এন্টিটি। যদিও ডিএক্স এর মানেটা কি সেটা তোমরা পরে জানবে। ডিএক্স মানে আ স্মল অ্যামাউন্ট অফ এক্স, স্মল চেঞ্জ ইন এক্স। তো এইটাকে এইভাবে না ভেবে তোমরা এইভাবে ভাবতে পারো যে ডি ইজ অ্যান অপারেটর অ্যান্ড এক্স ইজ এক্স। তো কাজেই এক্স এর ডাইমেনশনটা আমি লিখে দেবো এল। তো আমরা কি পেয়ে গেলাম? এল টু দি পাওয়ার এন এল টু এল, দ্যাট ইজ এল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এল টু দি পাওয়ার এন আর আরেকটা হচ্ছে এল টু দি পাওয়ার ওয়ান, তাহলে যোগ করলে হবে এল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ইয়েস। এবারে দেখি রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা কি আছে। রাইট হ্যান্ড সাইডে দেখো শুধু এক্স টু দি পাওয়ার এন এরই ডাইমেনশন পড়বে। কেন না? ডিনোমিনেটরে রয়েছে এন প্লাস ওয়ান উইচ ইজ আ কনস্ট্যান্ট, তাই তো? কাজে এর কোনো ডাইমেনশন থাকবে না। তারপরে রয়েছে দেখো প্লাস সি, সি ইজ অলসো আ কনস্ট্যান্ট, তারও কোনো ডাইমেনশন থাকবে না। তো তাহলে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন দাঁড়িয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন এর ডাইমেনশন, দ্যাট ইজ এল টু দি পাওয়ার এন। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন ম্যাচ করলো কি? করলো না। সো ইন দিস কেস দ্য ইকুয়েশন ইজ ডাইমেনশনালি ইনকারেক্ট। ওকে, নেক্সট চলে এসো ইকুয়েশন ডি। dx to the power n dx is equals to n x to the power n minus 1. এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে কি কি এন্টিটি রয়েছে? dx to the power n আর ডিনোমিনেটরে রয়েছে dx। তো আবার যদি তুমি ডিটাকে একটা ডিফারেন্সিয়াল অপারেটর হিসেবে ধরো, তাহলে সেটার কোনো ডাইমেনশন থাকবে না। তাহলে ডাইমেনশনটা থাকবে হচ্ছে x to the power n এর আর ডিনোমিনেটরে x এর।
এক্সটাকে আমরা ধরেছি একটা লেন্থ টাইপ অফ জিনিস, সেই কারণে এক্স টু দি পাওয়ার এন এর ডাইমেনশন হবে এল টু দি পাওয়ার এন, and in the denominator there will be L. So the dimension of the left hand side should be L to the power n minus 1. Whereas the dimension of the right hand side কি হবে? Right hand side এ ফার্স্টে রয়েছে n. n মানে সেটা হচ্ছে একটা নাম্বার। So it will have no dimension. তাহলে ডাইমেনশন শুধু কার থাকবে? x to the power n minus 1 এর থাকবে। And x has been taken as length capital L, কাজে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা দাঁড়িয়ে যাবে only L to the power n minus 1। তাহলে এই ক্ষেত্রে আমি কি ইকুয়েশনটাকে কারেক্ট বলতে পারি? Yes, ma'am. LHS is equal to RHS. এইখানে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম হচ্ছে, so that we can say that okay, the equation is dimensionally correct. Okay, বোঝা গেল? Is it Yes, clear ma'am. to everybody? এই কি বলে তোমার এই ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ অপারেটর ওয়ালা জিনিসপত্র থাকলে আমরা কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করব, এটা সবার ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. Yes, Clear. ma'am. ওকে, আচ্ছা, Ma'am, স্ক্রিনটা আবার ব্ল্যাক হয়ে গেল। খালি বন্ধ হয়ে যাচ্ছে কেন? এবার ঠিক আছে। আমার এখানে দেখাচ্ছে, তোমাদের কাছে বন্ধ হয়ে যাচ্ছে কেন কে জানে। আচ্ছা, অ্যাপ্লিকেশন নাম্বার 3টা আমরা এবারে ডিসকাস করব, ঠিক আছে? বলছে যে বিভিন্ন ফিজিক্যাল এন্টিটির মধ্যে আমরা রিলেশন কি করে এস্টাবলিশ করব উইথ দ্য হেল্প অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। দেখো, আমাদেরকে এই ক্ষেত্রে বলে দেওয়া হবে যে এই জিনিসটার এক্সপ্রেশন বার করতে হবে এবং এই ফিজিক্যাল এন্টিটিটা এই ফিজিক্যাল এন্টিটির উপর ডিপেন্ড করে। তুমি আমাদের ডেজার্ট ফিজিক্যাল এন্টিটিটার এক্সপ্রেশনটা বার করে দেখাও। বোঝা গেল কোশ্চেনটা কিরকম থাকবে? মানে আমি এটার অ্যানালজি হিসেবে বলতে পারি যে তোমাকে পাঁচমিশালি রান্না করতে হবে, পাঁচমিশালিতে এই সবজি থাকবে, তুমি আমাকে পাঁচমিশালিটা রান্না করে দেখাও। বোঝা গেল? কিভাবে রান্না করবে, কতটা জিনিস কি পরিমাণে দেবে তোমাকে কিন্তু বলে দেওয়া হয়নি। গট ইট? এটা হচ্ছে একদম অ্যানালজিক্যালি সেই জিনিস। তোমাকে একটা ফিজিক্যাল এন্টিটির এক্সপ্রেশন বার করতে হবে, তোমাকে বলে দেওয়া রয়েছে এই ফিজিক্যাল এন্টিটিটা এই জিনিসের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে, কত অর্ডারে ডিপেন্ড করে, কোনো কনস্ট্যান্ট আছে কিনা কিছু বলে দেওয়া নেই। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য করেসপন্ডিং এক্সপ্রেশন। ক্লিয়ার? আমরা একটা এক্সাম্পল ধরে এখানে বুঝিয়েছি। দেখো, টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম টি, ক্যাপিটাল টি, ডিপেন্ডস অন কিসের উপর ডিপেন্ড করছে? এফেক্টিভ লেন্থ, that is small l, and gravitational acceleration, that is small g. আমাদেরকে এই রিলেশনটা মানে টি এর সাথে এল আর জি এর কি রিলেশন হয় সেটাকে এস্টাবলিশ করতে হবে। আমরা এই ইকুয়েশনটা কেন নিয়েছি না, এই ইকুয়েশনটা আমরা একটু আগে কিন্তু এটা নিয়ে চেকিং কারেক্টনেসে এই ইকুয়েশনটা নিয়ে কিন্তু ডিল করেছি, মনে আছে? টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ এল জি এক্ষুনি করলাম। ওকে, তো আমরা দেখি যে এরকম টাইপের এক্সপ্রেশন আমরা পাচ্ছি কিনা। ওকে, তো এবার আমাদেরকে এখানেও কিন্তু কতগুলো স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে কার এক্সপ্রেশন বার করতে দিয়েছে। যার এক্সপ্রেশন বার করতে দেবে তাকে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে। টাইম পিরিয়ড অফ পেন্ডুলামের এক্সপ্রেশন বার করতে দিয়েছে, সো উই হ্যাভ কেপ্ট টাইম পিরিয়ড, দ্যাট ইজ ক্যাপিটাল টি, অন দ্য লেফট হ্যান্ড সাইড। সে যার উপর ডিপেন্ডেন্ট তাদেরকে আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে রাখতে হবে, so that we have put L and G on the right hand side. এবারে আমি কি বললাম? তাদের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু তাদের উপর কোন অর্ডারে ডিপেন্ডেন্ট বলে দেয়নি। সেই কারণে আমরা কি করব? L to the power A ধরলাম আর G to the power B ধরলাম। A আর B টা আননোন, A আর B টা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো T হচ্ছে L আর G এর উপর ডিপেন্ডেন্ট, so we have written it as T is proportional to L to the power A and G to the power B. ঠিক আছে? তো এবারে দেখো, আমরা এখানে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি ফান্ডাটা লাগাবো। তো প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি আমাকে ফার্স্ট কন্ডিশন কি বলেছে?
যে ইকুয়াল সাইন থাকতে হবে। গুড, দ্য রিলেশন শুড বি অ্যান ইকুয়েশন। কিন্তু আমি যে ইকুয়েশনটা ফার্স্টেই লিখতে পেরেছি, দ্যাট ইজ টি ইজ প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এ অ্যান্ড জি টু দি পাওয়ার বি, প্রপোর্শনালিটি দিয়ে লিখেছি। তো কাজেই আমাদের ফার্স্ট কন্ডিশন হবে এই প্রপোর্শনালিটি সাইনটাকে হাটিয়ে ইকুয়ালিটি সাইনটাকে আনার। এটা করতে গেলে উপায় কি? আমরা জানি প্রপোর্শনালিটি সাইনটাকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসে। ভেরি গুড। সো আমরা এইখান থেকে লিখতে পারি t is equals to k times l to the power a and g to the power b. Here k is the proportionality constant. তো যেই আমরা এবার ইকুয়েশনে লিখে ফেললাম, এবার আমরা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটির সেকেন্ড কন্ডিশনটাতে চলে যাব। সেকেন্ড কন্ডিশন, দ্যাট ইজ দ্য মেন কন্ডিশন, যেটা নাকি আমরা ফাইনালি হাইলাইট করি, যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের এন্টিটির ডাইমেনশনগুলো সেম হবে। তো তাহলে যখন বলে দিয়েছে যে ডাইমেনশনটা সেম হবে এবং এটা যেহেতু একটা ইকুয়েশন হিসেবে আমরা লিখতে পেরেছি, তাহলে এবার এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের এন্টিটিটা হচ্ছে টি, তার ডাইমেনশনটা দেখি কি। লেফট হ্যান্ড সাইডের এন্টিটিটা হচ্ছে টি, আমরা লিখে দিলাম। রাইট হ্যান্ড সাইডের যে এন্টিটি গুলো আছে তাদের ডাইমেনশন গুলো কি কি আছে দেখি। রাইট হ্যান্ড সাইডে প্রথমেই আছে কে। কেটা কি? কে কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্ট which will have no dimension। তো কাজেই কে ডাইমেনশন লিখলাম না, রইল কে এল। এল মানে লেন্থ, তার ডাইমেনশন এল লিখলাম। এল এর মাথায় পাওয়ার রয়েছে এ, কাজেই হয়ে গেল এল টু দি পাওয়ার এ। নেক্সট আসছে জি। জি মানে কি জিনিস আমরা জানি, জি ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এক্সেলারেশন। আচ্ছা, এবার অ্যাক্সিলারেশন যেহেতু গ্র্যাভিটেশনাল হোক আর যাই যে নামই তাকে ডাকি না কেন, যেহেতু ব্যাপারটা অ্যাক্সিলারেশন, সো দ্যাট এর ডাইমেনশন হবে এল টি ইনভার্স টু। কাজেই আমরা লিখতে পারলাম Yes. এল টু দি পাওয়ার এ এন্ড এল টি ইনভার্স টু দি পাওয়ার বি, কারণ জি টু দি পাওয়ার বি রয়েছে। এবার দেখো লেফট হ্যান্ড সাইডে শুধু রয়েছে টি, রাইট হ্যান্ড সাইডে রয়েছে এল আর টি। আমরা এল এর পাওয়ার গুলো একসাথে করলাম, টি এর পাওয়ার গুলো একসাথে করলাম, and we have got l to the power a plus b and t to the power minus 2b। এটা কেন পেয়েছি বুঝতে পারছো? দেখো l to the power a রয়েছে আর l t to the power minus 2b, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে পাবো l to the power b into t to the power minus 2b। দিয়ে তারপর l গুলোকে যদি একসাথে করি তাহলে আমি পাবো l to the power a plus b, যেহেতু পাওয়ারস আর অ্যাডিটিভ যখন মাল্টিপ্লিকেশন করছি, and t এর পাওয়ারে পাবো t to the power minus 2b। এই লাইনটা বুঝতে কারোর অসুবিধা আছে? কেন l to the power a plus b আর t to the power minus 2b? কারো প্রবলেম নেই? ওকে, এইবার আমরা করব কি, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটির যে বক্তব্যটা, যে ডাইমেনশনটা বোথ সাইডে সেম হবে, সেইটাকে আমরা বসাবো। তো লেফট হ্যান্ড সাইডে লেন্থের কোনো ডাইমেনশন নেই, কাজেই লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি l to the power 0, whereas রাইট হ্যান্ড সাইডে রয়েছে l to the power a plus b। তাহলে from this scenario we can write a plus b is equals to 0। আবার দেখো t, that is time, তার লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন হচ্ছে 1, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন হচ্ছে minus 2b। তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি minus 2b is equals to 1। বোঝা গেল? তাহলে a plus b is equals to 0 আর minus 2b is equals to 1। এ দুটো সলভ করলে আমরা পাবো a is equals to half, b is equals to minus half। এইবার আমরা সোজা চলে যাব যে ইকুয়েশনটা থেকে আমরা শুরু করেছিলাম, t is equals to k into l to the power a g to the power b। ওইখানে a এর জায়গায় জাস্ট হাফ বসিয়ে দেব আর b এর জায়গায় মাইনাস হাফ বসিয়ে দেব। তাহলে a এর জায়গায় হাফ বসিয়ে দিলে আমরা কি পাবো? t is equals to k into l to the power half g to the power minus half। l to the power half মানে কি? root over of l, আর Yes, g ma'am. to the power minus half মানে 1 by root over g। 1 by root over of g। দুটোকে একসাথে করলে আমি পেলাম t is equals to k times root over of lg। বোঝা গেছে সবার কি করে পেলাম t is equals to k into root over of Yes, lg? ma'am. কারোর কোনো কোয়েরি থাকলে বলো। ওকে, তো এরপরে আমরা যদি আমাদের মুখস্থ থাকে, then we will write that we know that k is equals to 2 pi and the result should be t is equals to 2 pi root over of l by g। যদি কারোর মুখস্থ না থাকে তো k এর ভ্যালু লিখতে গিয়ে
ভুল করার দরকার নেই। ঠিক আছে, যদি শুধু t is equals to k into root over of l by g লেখো, এত অবধি লিখলেও যা অ্যান্সার, যা রেজাল্ট, যা নাম্বার পাবে, t is equals to 2 pi root over of l g লিখলেও একই নাম্বার পাবে। ওকে, তো কাজেই যদি জানা থাকে তাহলেই একমাত্র কমপ্লিটলি লিখবে, আদারওয়াইজ লিখবে না। Then at last we will have some limitations of dimensional analysis. Dimensional analysis দিয়ে আমরা অনেক কিছু করতে পারলেও কিছু কিছু জিনিস করতে পারি না। যেমন প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তোমরা দেখেছো k এর যে ভ্যালুটা একটু আগেই আমরা করলাম, সেটা যদি মুখস্থ থাকে বা অন্য কোনো প্রসেসে আমরা, মানে অ্যাকচুয়ালি অন্যান্য বিভিন্ন প্রসেসে আমরা 2π টা ভ্যালুটা বার করতে পারি, সেটা কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে নয়। ওকে, আচ্ছা, নাম্বার 2, we can't derive the composite relation. দেখো, আমরা যে রিলেশনটা ডিরাইভ করলাম সেটা কিন্তু সিম্পল রিলেশন, মানে এটা ইজ ইকুয়ালস টু এটা এটা। কিন্তু যদি এটা ইজ ইকুয়ালস টু এটা প্লাস এটা, বা অমুকটা মাইনাস তমুকটা, এরকম করে যদি কিছু হতো, কম্পোজিট মানে হচ্ছে এটা প্লাস, মানে একটা দুটো জিনিসকে যোগ করা বা দুটো জিনিসকে, মানে একের বেশি জিনিসকে যোগ করা বা বিয়োগ করা, সেটাকে বলা হয় কম্পোজিট রিলেশন। তো এরকম কম্পোজিট রিলেশন বলা যদি কোনো ফিজিক্যাল এন্টিটি থাকতো, মানে ফিজিক্যাল রিলেশন থাকতো, ফিজিক্সের ফর্মুলা থাকতো, আমরা কিন্তু সেটাকে এই পদ্ধতিতে ডিরাইভ করতে পারতাম না। ওকে, নাম্বার 3, we can't derive the trigonometric or exponential relations. কেন না? আমরা একটু আগেই দেখলাম যে ট্রিগোনোমেট্রিক যে আর্গুমেন্টস গুলো, সেইগুলো কিন্তু সব তোমার ডাইমেনশনলেস এন্টিটি হয়। যেহেতু ডাইমেনশনলেস এন্টিটি হয়, সেই কারণে কিন্তু আমরা এই রিলেশনগুলোকে কখনো ডাইমেনশনাল ফর্মুলার সাহায্যে, ডাইমেনশনাল হোমোজিনিটির ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু ডিরাইভ করতে পারবো না। নাম্বার 4, physical quantities have same dimensions, which have same dimension can't be identified. একটা ধরো কিছু ডাইমেনশন অ্যানালিসিস করতে গিয়ে আমি ধরো ফর এক্সাম্পল ওয়ার্ক ডানের ডাইমেনশন আর ধরো টর্কের ডাইমেনশন, আমরা জানি দুটোই সেম হয়, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়। কাজেই আমরা কিন্তু জানতে পারবো যে ব্যাপারটা ডাইমেনশনটা হচ্ছে ফোর্স, মানে m(L²T⁻²) এরকম টাইপের, কিন্তু সেটা যে আদৌ টর্ক বেরোলো না ওয়ার্ক ডান বেরোলো, আমরা কিন্তু সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো না। এটা আরেকটা ড্রব্যাক। And the last one is it can't provide magnitude of physical quantities. মানে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউডটাও কিন্তু এরা, মানে কি বলবো, নিউমেরিক্যাল ভ্যালুটা যেটা, সেটা এরা এই প্রিন্সিপালের সাহায্যে বার করা যায় না। এইগুলো হচ্ছে এর ড্রব্যাকস। তো এই ড্রব্যাকস গুলো কিছু কিছু কিন্তু তোমাদের এমসিকিউ টাইপস কোশ্চেনের মধ্যে মাঝে মাঝে দিয়ে দেয়, যে এই রকম এক কিংবা একটা ধরো ইকুয়েশন দিল, দিয়ে বললো যে এই ইকুয়েশনের এই পার্টটা কি বার করতে পারবো, বা একটা ধরো কম্পোজিট ইকুয়েশন দিয়ে দিল, দিয়ে বললো যে এটা কি আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে বার করতে পারবো। এই ধরনের তোমাদের এমসিকিউ টাইপস কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। ম্যাম, বলে ফেলো। ম্যাম, কম্পোজিট রিলেশনটা কি আরেকবার বলবেন? এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এটা তো আমরা বের করতে পারবো, ডাইমেনশন না বের করার কি আছে এখানে? ডাইমেনশনালি বের করতে পারবে না তুমি, এটা ডাইমেনশনালি কারেক্ট কিনা বের করতে পারবে, কিন্তু ডাইমেনশনালি তোমাকে যদি বলা হয় যে ভি ইউ এর উপর ডিপেন্ডেন্ট এবং এ আর টি এর উপর ডিপেন্ডেন্ট, তুমি কি করে বলো প্রপোর্শনালিটি সাইন দিয়ে কি করে দুটোকে ইকুয়েট করে বার করবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডাইমেনশনালি কারেক্ট অর ইনকারেক্ট সেটা বের করতে পারবো। সেটা আলাদা জিনিস, কিন্তু এখানে বলেছে কান্ট ডিরাইভ। ঠিক আছে, ওকে 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 ওকে, ডিরাইভ করা আলাদা জিনিস, আর ঠিক কি ভুল সেটা অ্যানালিসিস করা আরেক জিনিস। ওকে, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, আর কারোর কোনো কোয়েরি আছে? ওকে, আশা করছি আর কারোর কোনো কোয়েরি নেই। সো আই এম এন্ডিং মাই ক্লাস হিয়ার। ওকে, ওকে ম্যাম, থ্যাংক ইউ। Okay, ma'am. Thank you, ma'am. Thank you, ma'am. Thank you. Thank you, ma'am. Thank you, ma'am. Thank you, ma'am.